চলুন আজ আমাদের এই চেনা পৃথিবীকে একটু অন্যভাবে দেখি। এর বিশাল মহাসাগর আর মহাদেশগুলোর গভীরে একটা ডুব দেওয়া যাক, কি বলেন? শুরুতেই জুল ভার্নের একটা কথা বলি। প্রায় ১৫০ বছর আগে উনি বলেছিলেন, সমুদ্রই সবকিছু, এটি জীবন্ত অসীম। ভাবা যায়, মাত্র কয়েকটা শব্দে উনি সমুদ্রের বিশালতা আর রহস্যকে যেভাবে তুলে ধরেছিলেন সেটা আজও আমাদের অবাক করে দেয়। আচ্ছা, মহাকাশ থেকে যখন আমাদের পৃথিবীকে প্রথমবার দেখা হয় তখন কি মনে হয়েছিল জানেন? একটা নীল গ্রহ। খুব সুন্দর, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, কেন কেন আমাদের এই গ্রহটা মহাকাশ থেকে নীল দেখায়? এই প্রশ্নের উত্তরটাই আমরা খুঁজব, আর এর জন্য আমাদের যাত্রা শুরু হবে অনেক অনেক উপর থেকে। উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এই সহজ সংখ্যাটার মধ্যে, ৩/৪। মানে পৃথিবীর ওপরে যা কিছু আমরা দেখি তার প্রায় 4/3 হলো জল। আর এই বিপুল জলের জন্যই তো আমাদের গ্রহের এই সুন্দর নীল রং। তার মানে দাঁড়াচ্ছে পৃথিবীর উপরিভাগটা মোটা দাগে দুটো ভাগে বিভক্ত, জল আর স্থল। চলুন এই দুটো জগৎকে একটু চিনে নেওয়া যাক। তো প্রথমে আসা যাক পৃথিবীর এই নীল অংশটার কথায়। এই যে বিশাল, মানে চারিদিকে যত দূর চোখ যায় শুধু জল আর জল, আর সব জলরাশি কিন্তু একে অপরের সাথে যুক্ত। একেই আমরা বলি মহাসাগর। আর ওই নীল জলের মাঝে মাঝে যে বাদামি আর সবুজ ছোপ ছোপ দেখা যায়, মানে যে শক্ত মাটির উপর আমরা সবাই থাকি, সেই বিশাল আর অবিচ্ছিন্ন স্থলভাগগুলোই হল মহাদেশ। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রায় ৭৫% জল আর বাকি মাত্র ২৫% হল স্থলভাগ। বিশাল একটা পার্থক্য। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এই যে ৭৫-২৫-এর ভাগাভাগি, এটা আসলে পুরো ছবিটা দেখায় না। জল আর স্থলের এই বন্টনের মধ্যে একটা খুব মজার আর অদ্ভুত অসামঞ্জস্য আছে। এই দুটো ছবি একটু ভালো করে দেখুন। বাঁদিকেরটা হলো উত্তর মেরুকে কেন্দ্র করে তোলা, আর ডান দিকেরটা দক্ষিণ মেরুকে। প্রথম দেখায় হয়তো একই রকম লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এদের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কিছু কি চোখে পড়ছে? একটু ভাবলেই বোঝা যাবে কোন গোলার্ধটায় স্থলের ভাগ বেশি মনে হচ্ছে। ঠিক তাই, উত্তর গোলার্ধ, এখানেই আছে পৃথিবীর বেশিরভাগ স্থলভাগ। এ কারণেই একে বলা হয় ল্যান্ড হেমিস্ফিয়ার বা স্থল গোলার্ধ। আর দক্ষিণ গোলার্ধ, সেখানে শুধুই জল আর জল, তাই ওটার নাম ওয়াটার হেমিস্ফিয়ার বা জলগোলার্ধ। ভাবুন তো, একই গ্রহ, অথচ কি অদ্ভুত একটা বিভাজন। কিন্তু এই মহাসাগরগুলোর ব্যাপারে আমরা যা জানি, মানে মানচিত্রে যা দেখি, সেটাও কি পুরো সত্যি? চলুন একটু গভীরে যাওয়া যাক। আমাদের সবারই তো মনে আছে, তাই না? স্কুলে আমরা পড়েছি ৫টা মহাসাগরের নাম: প্রশান্ত, আটলান্টিক, ভারত, আর্কটিক আর দক্ষিণ মহাসাগর। মানচিত্র খুললেই এদের আলাদা আলাদা নাম, আলাদা সীমানা দেখতে পাই। কিন্তু এই মানচিত্রটা আমাদের একটা সহজ গল্প শোনায়, যা পুরোপুরি সত্যি নয়। কারণ প্রকৃতি তো আর আমাদের এই দাগ টানা সীমানাগুলো মানে না, তাই না? আসল সত্যিটা হলো, এই যে ৫টা আলাদা আলাদা মহাসাগরের কথা আমরা বলি, এগুলো আসলে একটাই বিশাল বিশ্বজোড়া মহাসাগর। এর জল, এর স্রোত, এর সমস্ত প্রাণ, সবকিছুই এই কাল্পনিক সীমানা পেরিয়ে অবাধে ভেসে বেড়ায়। যেমন এই হাঙরটাকে দেখুন। ও কি জানে কোথায় প্রশান্ত মহাসাগর শেষ হচ্ছে আর কোথায় ভারত মহাসাগর শুরু? ওর কাছে তো এই পুরো জলরাশিটাই নিজের বাড়ি। বা এই ডলফিনগুলোর কথাই ভাবুন। এরা হাজার হাজার মাইল সাঁতরে বেড়ায় এক মহাসাগর থেকে আরেক মহাসাগরে। এদের কাছে কোনো দেয়াল নেই, কোনো সীমানা নেই। আর এর পেছনের কারণটা হলো সামুদ্রিক স্রোত। এই স্রোতই কিন্তু এক জায়গার জল আর পুষ্টি আরেক জায়গায় নিয়ে যায়। মানে পৃথিবীর সমস্ত সামুদ্রিক ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রগুলো আসলে একটাই বিশাল নেটওয়ার্কের অংশ। বেশ, তো আমরা পৃথিবীর ভূগোল নিয়ে অনেক কিছু জানলাম, কিন্তু এই বিশাল মহাসাগর বা মহাদেশের গল্পটা আমাদের প্রতিদিনের জীবনের জন্য কেন এত জরুরি? এর সাথে আমাদের সম্পর্কটা ঠিক কোথায়? দেখুন, এই মহাসাগর আর মহাদেশগুলো কিন্তু শুধু মানচিত্রের ওপর দাগ নয়। এগুলোই আমাদের জলবায়ু নিয়ন্ত্রণ করে, আমাদের ইতিহাসকে পথ দেখিয়েছে। মানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সব কিছুকে প্রভাবিত করেছে।
এমনকি আমাদের সংস্কৃতি আর জীবনযাপনও কিন্তু এগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এর একটা দারুণ উদাহরণ হল ভারতীয় নৌবাহিনীর এই প্রতীকটা। এর মূল মন্ত্র হল সং নৌ বরুণাহা, মানে হে বরুণ, আমাদের প্রতি সদয় হন। হাজার হাজার বছর ধরে সমুদ্রের দেবতা বরুণের কাছে এই প্রার্থনা করা হয়। এটা থেকেই বোঝা যায় সমুদ্রের সাথে আমাদের সম্পর্কটা কতটা গভীর, কতটা পুরনো। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? আমরা আসলে আলাদা আলাদা কোনো মহাদেশ বা দেশে বাস করি না। আমরা সবাই একটাই বিশাল, গতিশীল আর পরস্পরের সাথে জুড়ে থাকা একটা গ্রহ ব্যবস্থার অংশ। কিন্তু সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, যদি আমাদের এই নীল গ্রহের প্রায় পুরোটাই জলে ঢাকা থাকে, তাহলে আমরা প্রায়ই জল সংকট বা পানির অভাবের কথা শুনি কেন? এটা একটা বড় প্রশ্ন, তাই না? এর উত্তরটা হয়তো আমাদের নিজেদের দিকেই আঙুল তোলে।